বন্ধুরা, ফুটবলের খবর আগে তোমাদেরকে বলি, যারা এই বর্ষা বা শীতে ঘুরতে যেতে চাইছো কোনো অফবিটাতে তোমরা ঘুরে আসো। কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম কাশচমে, একেবারে সিকিমের গা ঘেঁষে এই গ্রাম। তো এখানে তোমরা থাকতে পারবে, আশেপাশে দুর্দান্ত সব সাইট সিন করতে পারবে। 4 বেলা খাওয়া সহ মাত্র 1200 টাকা, আর 6 জন গেলে 1100 টাকা। আর বিশদ বিবরণের জন্য তোমার জন্য স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বারে তোমরা ফোন করে সব জেনে নিতে পারো। নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি ফুটবলের সব খবর নিয়ে রোজকার মতো। তো সব খবর তোমাদের দেবো, কোপা আমেরিকা থেকে ইউরো কাপ, আর ইউরো কাপ থেকে কলকাতা ফুটবল লিগ, ওই ভারতীয় ফুটবলের দলবদলের সব খবর তোমরা পাবে। তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর রোজকার মতন বলবো, যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমে আসি কোপা আমেরিকার খবরে। আর কোপা আমেরিকা কিন্তু আজকে সকালে একটা তুল্যমূল্য ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ইকুয়েডর। দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, কোপার কোয়ার্টার ফাইনালের মতন এই ম্যাচ। এই ম্যাচে কিন্তু প্রথম অর্ধে আর্জেন্টিনা এগিয়ে গেছিল লুয়াতারো মার্টিনেজের গোলে। এরপর কিন্তু ইকুয়েডর আর্জেন্টিনার উপর চাপ বাড়াতে থাকে, কিন্তু তারা কিন্তু গোল করতে পারছিল না। দ্বিতীয়ার্ধে একটা পেনাল্টিও পায় ইকুয়েডর, কিন্তু পেনাল্টিটা তারা মিস করে পোস্টে মেরে। এরপর কিন্তু প্রচুর চাপ দিয়েছিল আর্জেন্টিনার ডিফেন্সে, কিন্তু তারা গোল তুলতে পারছিল না। অপরদিকে আর্জেন্টিনাও কিন্তু বিক্ষিপ্ত আক্রমণে আসছিল, কিন্তু খেলার ইনজুরিজ টাইমে 90+1 যখন 91 মিনিট চলছিল, তখন কিন্তু রড্রিগেজ গোল করে ইকুয়েডরকে ম্যাচের সমতায় ফেরায়। এরপর ম্যাচ যখন ট্রাইব্রেকারে যায়, তখন কিন্তু ট্রাইব্রেকারে আর্জেন্টিনা গোলকিপার মার্টিনেজ সেই ত্রাতার ভূমিকায় দেখা যায় বিশ্বকাপের মতন। খেলার প্রথম শট আর্জেন্টিনা মারতে গেলে লিওনেল মেসি মিস করে। এরপর কিন্তু ইকুয়েডরের মিনা মারতে গেলে সেই শট কিন্তু সেভ করে দেয় আর্জেন্টিনা গোলকিপার মার্টিনেজ। এরপর কিন্তু গোল করে অ্যালভারেজ, কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে আবার শট মারতে যায় ইকুয়েডরের মিন্ডা, কিন্তু সেই শটটাও সেভ করে দেয় মার্টিনেজ। এরপর কিন্তু আর্জেন্টিনার এক এক করে সব ফুটবলার গোল করে। ম্যাকালিস্টার, মন্টিল এবং অটোমেন্ডি পরপর গোল করে গেলে ইকুয়েডর 2টো গোল করলেও কিন্তু 4খানা গোল করে ফেলে এবং 4-2 স্কোর হয় ট্রাইব্রেকারে। এবং আর্জেন্টিনা এই ম্যাচ জিতে তারা কিন্তু অনায়াসে পৌঁছে গেল সেমিফাইনালে। আর ইউরো কাপে কিন্তু আমি এখন যে ভিডিওটা যখন তৈরি করছি, তখন কিন্তু ইউরো কাপে একটা ম্যাচ চলছে স্পেন এবং জার্মানি। আর রাত্রিবেলা কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ আছে আজকে। এই ম্যাচটা দেখতে কিন্তু তোমরা একদমই মিস করো না। পর্তুগালের সাথে ফ্রান্স, মানে রোনাল্ডোর সাথে লড়াই কিন্তু এমবাপের। তো এই ম্যাচ কিন্তু একটা দারুণ ম্যাচ হতে চলেছে। পর্তুগাল কিন্তু আগের ম্যাচ কোনো রকমে জিতেছে স্লোভানিয়ার সাথে, তার আগের ম্যাচ হেরে গেছে কিন্তু তোমরা জানো জর্জিয়ার সাথে। তো পর্তুগালের ডিফেন্স নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তো এখন দেখার পর্তুগালের ডিফেন্স কতটা এমবাপেদেরকে সামাল দিতে পারে। অপরদিকে রোনাল্ডো কিন্তু একেবারে অফ কালারে থাকছে ইউরো কাপে। তো রোনাল্ডো আজকের ম্যাচে গোলে ফিরতে পারে কিনা সেটাও কিন্তু দেখার আছে। তো আজকে এই ম্যাচ 12:30 থেকে তোমরা কিন্তু সোনি 2, সোনি 3তেও দেখতে পাবে, এছাড়া সোনি লিভেও দেখতে পাবে। তো এই ম্যাচ দেখা কিন্তু তোমরা একদম মিস করো না। তো এবার একটু চলে আসি কলকাতা ফুটবল লিগের খবরে। আর কলকাতা ফুটবল লিগের খবরে কিন্তু আজকে একটা অঘটন ঘটে গেছে। মোহামেডানকে হারিয়ে দিয়েছে কালীঘাট এমএস। কালীঘাট এমএস কিন্তু মোহামেডান মাঠে আজকে দুর্দান্ত ফুটবল খেলে, বিশেষ করে প্রথম অর্ধে কিন্তু তারা 2টো গোল চাপিয়ে দেয় মোহামেডানের এগেনস্টে। এবং কালীঘাট এমএসেরও কিন্তু 2টো গোলই করে দর্জি তামাং। দুর্দান্ত ফুটবল খেলেছে আজকে কালীঘাট এমএস। আর বিশেষ করে কালীঘাট এমএস এর গোলকিপার আকাশ কিন্তু আজকে দুর্দান্ত, তার থেকে কিছু আউটিং আমরা দেখতে পেয়েছি পুরো ম্যাচে। তবে দ্বিতীয়ার্ধে 82 মিনিটের মাথায় কিন্তু মোহামেডান একটা গোল করে, সেটা করে ইসরাফেল দেওয়ান। কিন্তু গোল করলেও কিন্তু তারা ম্যাচে আর ফিরতে পারেনি এবং এই ম্যাচ থেকে তারা আবার 3 পয়েন্ট নষ্ট করলো। আগের ম্যাচে তারা ড্র করে 2 পয়েন্ট নষ্ট করেছিল। তো মোহামেডানের এই মুহূর্তে কিন্তু 3 ম্যাচ খেলে 4 পয়েন্ট, এবং এই লিগে কিন্তু তারা পয়েন্ট নষ্ট করে তারা কিন্তু কিছুটা পিছিয়ে পড়লো। এবার একটু ট্রান্সফার নিউজের খবর আসে যাক। আর ট্রান্সফার নিউজে প্রথমে যাকে নিয়ে খবর হবে, ইস্টবেঙ্গলের প্রাক্তন স্প্যানিশ কোচ মারিও রিভেরাকে নিয়ে। মারিও রিভেরা তোমরা দেখেছো এর আগে ইস্টবেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, তারপরে ইস্টবেঙ্গলের কোচও হয়েছে আইএসএল-এ। তো সেই কোচ কিন্তু এই মুহূর্তে কোচিং করতে চলেছে বাংলাদেশে, এবং বাংলাদেশের নামি টিম আবাহনীতে। ঢাকা আবাহনী প্রাইভেট লিমিটেডের কিন্তু কোচ হচ্ছে তিনি। কিন্তু কোচ ছিলেন ব্রুনেই জাতীয় দলে, সেখান থেকে কিন্তু তিনি চলে আসছেন বাংলাদেশে কোচিং করাতে। এবার বাংলাদেশে কিন্তু মারিও রিভেরাকে দেখা যাবে আবাহনীর হয়ে কোচিং করাতে। এবার একটু আমাদের ভারতীয় ফুটবলের খবর আসে যাক। আর ভারতীয় ফুটবলে কিন্তু এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি কিন্তু দুর্দান্ত একজন স্ট্রাইকারের সাথে কিন্তু ফাইনাল স্টেজে কথাবার্তা চালাচ্ছে। গ্রিসের স্ট্রাইকার নিকোলাস কারেলেসের সাথে। নিকোলাস কিন্তু এই মুহূর্তে ইউরোপের আর গ্রিসেরই নামি ক্লাব প্যানাথিনাইকোস আছে। এছাড়া কিন্তু তিনি ইউরোপে একাধিক নামি দামি ক্লাবে খেলেছে, ব্র্যান্ডফোর্ড থেকে শুরু করে জেঙ্ক, পাওক এফসির মতন ক্লাবগুলোতে খেলেছে। তো এই ফুটবলার কিন্তু গ্রিসের বয়সভিত্তিক সব ধরনের দলে খেলা ছাড়াও কিন্তু তিনি জাতীয় দলেরও প্রায় 20টার মতন ম্যাচ খেলেছে। তো এই ধরনের একজন ফুটবলার যদি সই করে আগামী দিনে মুম্বাই সিটি এফসিতে, তো মুম্বাই সিটি এফসির কিন্তু ফরওয়ার্ড লাইন দুর্দান্ত হয়ে যাবে।
এদিকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু চুক্তি পাকা করে নিল স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজের সাথে। অ্যালবার্টো রড্রিগেজ ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিবা ডামডুমার হয়ে খেলছিলেন এবং দুর্দান্ত একজন ডিফেন্ডার। তার খেলা যারা দেখেছো ভিডিওতে তোমরা দেখেই বুঝতে পেরেছো যে দুর্দান্ত একজন ট্যাকেলার, এছাড়া তার হেডিংও খুব ভালো। তো এই ফুটবলারের সাথে কিন্তু 2 বছরের চুক্তি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং সেটা কিন্তু আজকে পাকাপাকিভাবেই জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ফুটবলার কিন্তু আগামী 2 মরশুম মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলতে দেখা যাবে। এদিকে ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালি গুড বাই জানিয়ে দিল মোবাসির রহমানকে। এই মিডফিল্ডারটি কিন্তু গত মরশুমে ইস্টবেঙ্গলে খেলেছিল, তারপরে মাঝ মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল তাকে লোনে পাঠায় চেন্নাই সিটি এফসিতে, কিন্তু সেখানে সেভাবে সুযোগ পায়নি। তিনি কিন্তু আবার ইস্টবেঙ্গলে ফিরে এসেছিলেন, তবে ইস্টবেঙ্গল তাকে রাখছে না। সম্ভবত মোবাসির রহমান জামশেদপুর এফসিতে সই করছে। আর ইস্টবেঙ্গল কিন্তু প্রণয় হালদারের সাথেও কথাবার্তা শুরু করেছে, তবে কথাবার্তাটা জাস্ট প্রাথমিক পর্যায়ে, এখনো সেটা কিন্তু চূড়ান্ত কিছু না। সেই জন্য কিন্তু আমি প্রণয় হালদারকে নিয়ে এখনো ফাইনালি কিছু বলছি না। তবে যদি প্রণয় হালদার আসে তবে এই সেন্ট্রাল মিডফিল্ড জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গলের একটু পাকাপোক্ত হবে। যদিও ওই জায়গাটাতে সৌভিক চক্রবর্তী আছে, তবুও একজন ভারতীয় ফুটবলার ওই পজিশনে দরকার আছে। প্রণয় হালদার কিন্তু গত মৌসুমে চোটের জন্য খুব একটা ম্যাচ খেলতে পারেনি, তবে তার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা কাজ করে। তো প্রণয় হালদার এলে ইস্টবেঙ্গল কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড পজিশনটা একটু শক্তপোক্তই হবে, এটা বলা যেতেই পারে। ইস্টবেঙ্গল কিন্তু 5 বছরের একটা লং ডিল করলো তাদের যুব দলের ফুটবলার দেবজিৎ রায়ের সাথে। 16 বছর বয়স মাত্র এই ফুটবলারটি, তার সামনে কিন্তু একটা বড় ফিউচার পড়ে আছে। তো এই ফরওয়ার্ডটি যুব লিগে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল, 10টা ম্যাচে 10টা গোল করেছিল। তো সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল তার সাথে 5 বছরের একটা লং টার্ম কন্ট্রাক্ট করে নিল এবং এই ফুটবলারটির ফিউচার যেহেতু পড়ে আছে সেই চিন্তাই করে ইস্টবেঙ্গল এই লং টার্ম কন্ট্রাক্টে গেছে। তবে এই ফুটবলারের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ চলে এসছে, এত বছরের একটা কন্ট্রাক্ট ইস্টবেঙ্গলের মতন ক্লাবের সাথে। তো এখন দেখা যাক দেবজিৎ রায় এই যে 5 বছরের কন্ট্রাক্ট আছে সেটার ফায়দা আগামী দিনে দেবজিৎ রায় নিজের পারফরমেন্স দিয়ে তুলতে পারে কিনা। আর সবশেষে অনেকে জিজ্ঞেস করছে ইস্টবেঙ্গলের ষষ্ঠ ফরেনার কে হবে, কবে আসবে এইসব নিয়ে। তো এই মুহূর্তে বলতে পারি ইস্টবেঙ্গলের ষষ্ঠ ফরেনার কিন্তু হতে পারে একজন স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে কিন্তু তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে। তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, বার্সেলোনায় খেলেছে এই ফুটবলারটি। এছাড়া তিনি কিন্তু এই মুহূর্তে স্প্যানিশ 2nd ডিভিশনে খেলছে। তো এই ফুটবলার কিন্তু যথেষ্ট ভালো তার বায়োডাটা, এছাড়া তার কিন্তু বয়স 30 থেকে 32-এর ভেতর। তো এই ফুটবলারটি সাথে কিন্তু আমি বলছি না যে চুক্তি হয়ে গেছে, হয়তো আগামী দিনে এই ফুটবলারটি ইস্টবেঙ্গলে আসতে পারে। একটা নেগোসিয়েশন চলছে, একটা স্টেজে কথাবার্তা চলছে। তো এই ফুটবলারটি যদি ইস্টবেঙ্গলে আসে তো ইস্টবেঙ্গলের জন্য হয়তো ভালো হতে পারে, তবে পারফরমেন্স তার এই মুহূর্তে কেমন আছে সেটা বলতে পারবো না। সেটা কিন্তু তার মাঠে নামলে খেলা দেখলেই বোঝা যাবে। কিন্তু আশা করা যায় কোচ যখন আছে আর অফিসিয়ালরা দেখছে তো কোনো খারাপ প্লেয়ার আসবে না, যেহেতু এএফসি আছে, তো ডুরান্ড কাপ আছে, আইএসএল আছে। তো এইসবের কথা চিন্তা করে কিন্তু একজন ভালো ফুটবলারকে নিয়ে আসা হবে, যে নাকি সেন্ট্রাল মিডফিল্ডের সাথে সেন্টার ব্যাক পজিশনটাতেও খেলতে পারে। তো আপাতত এইটুকুনি আজকের মতন খবর। তো আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে পরের ভিডিওতে চলে আসবো। তার আগে বলবো যারা আগের ভিডিও মিস করে গেছে ডেসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।